এটা একটা রিকোয়েস্টেড স্টোরি। এই কিউটি হাটটা আমাকে একটা ইউনমিন স্টোরি দিতে বলেছিল, তাই দিলাম। আর আমার গলার অবস্থা খুব খারাপ, তাই সবাইয়ের কাছ থেকে আগে থেকেই সরি চেয়ে নিচ্ছি। হ্যালো ইয়ুঙ্গি। ইয়েস, আই এম মিনি ইয়ুঙ্গি। হু স্পিকিং? আমি জিমিন। কে জিমিন? সুগা? জি, জিমিন। জিমিন? হ্যাঁ সুগা, আমি জিমিন। তোর জিমিন সুগা? আমার জিমিন? ও, আই ডোন্ট নো এনি জিমিন, সরি। সুগা, আমি জানি তোর এইরকম ব্যবহারের যুক্তি আছে, কিন্তু আগে আমার সব কথা শোন, তারপর না হয় ফোনটা রেখে দিস। খুব বিপদে পড়েই তোকে ফোন করেছি সুগা। বিপদ? কিসের বিপদ? বিপদ ছাড়া এই সুগাকে কারো মনে পড়ে না। এই সুগা সেটা ভালো করেই জানে। এখন এই ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিনিয়ুঙ্গি ভিখারি ছাড়া কাউকে বিপদে হেল্প করে না। সরি, আপনি আসতে পারেন। এখানে কোনো হেল্পের আশা রাখবেন না। রাত দুপুরে বিরক্ত না করলেই খুশি হব। ফোনটা রাখতে গিয়েও রাখতে পারলাম না। ও প্রান্তে চাপা একটা কান্নার আওয়াজ শোনা গেল, যেন মনে হয় 7 বছর আগের সেই রাত। সেদিনও এভাবেই কেঁদেছিল জিমিন, ঠিক এভাবেই। রাত তখন 3টে হবে। ফোন এসেছিল জিমিনের কাছ থেকেই। সুগা, অনেক বড় ভুল করে ফেলেছি আমরা তোর ওই বন্ধুটাকে বিশ্বাস করে। তোর বন্ধুটা ভালো নয় একদম। আমাদের কাল রাতের সব কিছু ও ভিডিও করে রেখেছিল। আমার বাবাকে সব দেখিয়ে টাকা ডিমান্ড করছে এখন। বাবা সব কিছু কেড়ে নিয়েছে আমার। কালই আমাকে হায়দ্রাবাদে পাঠিয়ে দেবে কাকুর বাড়ি, ওখানেই আমার বিয়ের। আর কিছু বলতে পারেনি সেদিন জিমিন। কেউ এসে ওর ফোনটা কেড়ে নিয়েছিল। সেই শেষ কথা জিমিনের সাথে আমার। তারপর আজই 7 বছর পরে পুরনো যন্ত্রণা মুছুর দিয়ে উঠল বুকে। তুই এখন কোথায় থাকিস? কি বিপদে পড়েছিস? সব বলবো তোকে। একবার দেখা করতে পারবি কালকে? তুই যেখানে বলবি। ঠিক আছে, আমার অফিসে চলে আয়, সেকেন্ড আওয়ারে এসে ফোন করিস। আর ঠিকানাটা লিখে নে। সেদিনটা ছিল সোসিওলজির প্রথম ক্লাস। জিমিন তখন সবে ফার্স্ট ইয়ার। ক্লাস ভর্তি ছেলে মেয়ের সাথে একসাথে বসেই ক্লাস করছিল। প্রথম দিন প্রথম ক্লাসে এসেই এমন এক বিরক্তিকর প্রফেসরের মুখোমুখি হয়েছে যে মুডটাই চটকে গেছে। ক্লাস প্রায় তখন শেষের পথে। মুখে চুইংগাম চেবাতে চেবাতে একদল সাঙ্গপাঙ্গ নিয়ে সুগার এন্ট্রি। মে আই কামিং স্যার? No, the class is almost over. Why are you so late? Your class is so boring, sir. That's why I am so late, sir. How dare you? No dare, sir, no dare. Only dear and darling. Hey you, red kurti and jeans. Tell me, what is your name? বলে সুগা জিমিনের দিকে আঙুল তুলে দেখালো। তারপর আর কি? ডিসগাস্টিং বলে স্যারের প্রস্থান। আর পরপর 2 বছর ব্যাক পাওয়া সুগার সাথে জিমিনের কেমিস্ট্রি শুরু। প্রথমে চোখে চোখে কথা থেকে কখন যে ভিক্টোরিয়ার নরম ঘাস ছেড়ে বিছানার নেশা পেয়ে বসেছিল দুজনকে কেউই বুঝতে পারেনি। যখন পারল তখন পরিস্থিতি ধরা ছোঁয়ার বাইরে। এই জিমিন, শোন না, বোগাম বলছিল হাওড়ার দিকে কোথায় ওদের একটা বাড়ি ফাঁকা পড়ে থাকে। যদি তুই যেতে চাস তাহলেও ব্যবস্থা করে দিবে সব, কোনো অসুবিধা নেই। যাবি? যাওয়াটা কি উচিত হবে? ওর যদি খারাপ কিছু মতলব থাকে? আরে ধুর, খারাপ মতলব আর কি থাকতে পারে? থাকবো তো শুধু তুই আর আমি। আর একটা রাতেরই তো ব্যাপার, কিচ্ছু হবে না। কিন্তু যদি? কিন্তুর কিছু নেই। আচ্ছা, তোর সাথে তো আমি তো থাকবো। এত ভয় পাচ্ছিস কেন? কিছু হলে আমি ঠিক সামলে নেব। তাছাড়া বোগাম ছেলেটা আমার ছোটবেলার বন্ধু, ও ওরকম নয়। তুই যখন বলছিস তখন চল, তোর ভরসায় কিন্তু যাচ্ছি। আমি বাড়িতে কি বলবো? প্রতিবার যা বলিস বলে দিস কোন একটা ফ্রেন্ডের বাড়িতে রাত্রে থেকে যাবি। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে কবে যাবি আমাকে একটু আগে থেকে জানাস, আমাকে ম্যানেজ করতে হবে তো। ঠিক আছে,
জানাবো। চল এখন ওঠা যাক। বলে সুগা ভিক্টোরিয়ার নরম ঘাসের চাদর ছেড়ে উঠে পড়ল। তার ঠিক সপ্তাহখানেক পরের একটা রাত জিমিন আর সুগার স্বপ্ন বৃষ্টির মতো কেটেছিল। সকালবেলা জিমিনকে সুগা বাড়ির গলির কাছে ছেড়ে যাওয়ার পর থেকেই জিমিনের ফোন বন্ধ। সুগা হাজারবার চেষ্টা করেও পায়নি জিমিনকে। সবশেষে রাত 3টেয় ফোন এসেছিল জিমিনের, আর সেটাই ছিল গত 7 বছরের শেষবার। না, আর কোনোদিন সামনে আসবো না তোর, আজই শেষবার। তুই কি বলিস শুনে নিয়েই বিদায় জানাবো তোকে। বড্ড চিনচিন করে বুকের বাম পাশটা, কেমন যেন ছিঁড়ে ছিঁড়ে যায়, চুইয়ে চুইয়ে রক্ত পড়ে। আর কোনোদিন আবদার জানাবো না। কামরাঙা রঙের শাড়িটা পরে আসিস প্লিজ, দাবি। সে পাট চুকেছে অনেক আগেই। চাহিদা যা ছিল তারা কবেই বাসা বদল করে বহুতল ফ্ল্যাটে ঠিকানা খুঁজেছে। পড়ে রইল কামনা। সত্যি বলছি, ওটা এখনো তোকেই চায়, শুধু আজ আবর্তিত হয় অন্য কাউকে ঘিরে। তোর শরীরে 70-এর দাঁতের দাগ, যে 70-এর মুখে ছাই দিতে চেয়েছিলাম, আজ তুই তারই শয্যা সঙ্গিনী। আর আমি, তোর আর আমার রাতের স্বপ্নগুলো আজও বুকে বহন করে আসছি আমি। প্রতি রাতে কাঁটা ওঠা ক্যাকটাস দিয়ে নিজের বুকে নিজেই দলাই মালাই করি আর রক্ত পান করি। আমিও এখন মিলিত হই, তোকে ভেবেই হই। আমার নিচে যে থাকে তার সত্তা তুই, তার চেহারা তোর, তার চিৎকারে তোর গলার স্বর শুনি, রক্ত টকবগিয়ে ছোটে। শিরা ধমনী খুলে আসতে চাই শরীর থেকে। আমিও ছুটি, আমার শরীরও ছোটে, টকবগিয়ে ছোটে। না না না, কেন তুই আবার ফিরে এলি জিমিন? কেন? বেশ তো গুছিয়ে নিয়েছিলাম নিজেকে। সেই রাতের স্মৃতি মন থেকে মুছে যাচ্ছিল। তুই আবার কেন ক্ষততে রক্তক্ষরণ ঘটাতে ফিরে এলি? কেন? স্যার, বাইরে একজন ম্যাডাম আপনার জন্য। হ্যাঁ জানি, মিনিট 5 পরে পাঠিয়ে দাও। আর উনি যতক্ষণ ভেতরে থাকবেন কেউ যেন না আসে ভেতরে, বলে দিও সবাইকে। এখন যাও। ওকে স্যার। বলে আমার বিয়ে চলে গেল। আমি আবার পড়লাম জিমিনকে নিয়ে। তোর মনে আছে জিমিন, তোকে বারবার বলাতে একবার তুই সিঁথিতে নীল পালিশ লাগিয়ে কেমন কোণে সেজেছিলি? আমি বলেছিলাম মায়ের সিঁদুরটা সিঁথিতে পরে কোণে সাজতে। তুই বলেছিলি আমি যদি তোকে না পরিয়ে দিই তাহলে তোর অধিকার নেই সিঁথিতে সিঁদুর তোলার, তাতে নাকি আমার অমঙ্গল হবে। এক চিলতে সিঁদুরের এত মূল্য হয় কি করে ভেবে রাগে ফেটে পড়েছিলাম। তাতেও তোকে রাজি করাতে পারিনি। শেষে তুই নেল পলিশ লাগিয়ে মান ভাঙিয়েছিলি আমার। আমি বলেছিলাম বলে আধো অন্ধকারের একটা ছবিও দেখিয়েছিলি। লাল সিঁথিটা জল করছিল ছবিটাতে। বিশ্বাস কর, সেই পুরনো ছবিটা এখনো রাখা আছে আমার কাছে। তুই যখন ঢুকবি আমার এই সুসজ্জিত কেবিনে, সেই পুরনো তোকে আমি আজ আবার খুঁজবো। যদিও তোর সিঁথি রাঙানো থাকবে আমার 70-এর নামের সিঁদুরে। আসতে পারি? দরজার দিকে মুখ তুলেই চমকে গেলাম। আমি কাকে দেখছি? কোথায় আমার সেই স্বপ্নের নেল পালিশ লাগানো জিমিন? কই, ওর সিঁথি তো ধবধবে সাদা। কোথায় সেই জিমিন? কোথায়? তাহলে কি সুগা আজ প্রায় 7 বছর পর জিমিনকে দেখল। সে যেমন ভেবেছিল তেমন হয়ে আসেনি জিমিন। হ্যাঁ, গালে আগের তুলনায় অনেক বেশি যেন মাংস জমেছে, পেটেও চর্বিটা বেড়েছে, হাড়ে মাংসে বেশ মানিয়েছে তাকে। কিন্তু কোথাও যেন একটা অপূর্ণতা ঘিরে আছে জিমিনকে। সব থেকে আগে যেটা চোখে পড়ল সুগার, সেটা হলো জিমিনের শূন্য সিঁথিটা। বড্ড ফ্যাকাশে লাগছে। কল্পনার সাথে বাস্তবের মিল খুঁজে পেল না। কেমন যেন শক্ত পাথুরে জমিতে আছড়ে পড়ল সুগা। সুগা, তুই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি বসছি। না, তার কোনো দরকার নেই। কি বিপদে পড়েছিস বল, যতটা পারি হেল্প করব। আমি বললাম তোকে ফ্রেশ হয়ে আসতে, যা। তোকে দেখে মোটেও আমার সুস্থ বলে মনে হচ্ছে না। খুব ক্লান্ত আর বুড়িয়ে যাওয়া একটা লোক লাগছে। যা ফ্রেশ হয়ে আয়।
উফ, এখনো সেই তেজ, সেই দাবি। একবার সুগা ভাবলো উঠে গিয়ে টেনে একটা থাপ্পড় কষায় ঝিমিনের গালে, 7 বছর আগের বদলা নেয়। কিন্তু পর মুহূর্তে উঠেই ওয়াশরুমের দিকে পা বাড়ালো সুগা। বল, এবার কি বলবি? আচ্ছা, কথা শুরুর আগে নিহাতি একটা কৌতূহল মিটিয়ে নি। তোর কাছে যদি আজও দাবি জানাই সিথিতে নীল পলিশ দিয়ে বউ সাজবি? না। ও, দ্যাটস গ্রেট। আচ্ছা থাক ওসব কথা, বল কি বিপদে সাহায্য লাগবে? আমি বিপদ বলেছি বলে তুই শুধু বিপদেই সাহায্য করবি? কেন, আমার কোনো দাবি থাকতে পারে না তোর কাছে? কোনো চাহিদা, কোনো আবদার? না, সেসব দিন পেরিয়ে এসেছি আমরা। কে বললো পেরিয়ে এসেছি? আমি যদি বলি না, তাহলে তুই কি করবি? কিছুই করব না। এর পরেও যদি বাড়াবাড়ি করিস, টেনে একটা চড় মেরে আমার কেবিন থেকে তোকে বের করে দেব। আমি ওটাই চাই, তুই মার, আমাকে মেরে ফেল, শেষ করে দে। আমি তোকে ঠকিয়েছি। না, তুই আর আমি কেউই কাউকে ঠকাইনি, দুজনেই পরিস্থিতির শিকার। না, পরিস্থিতির শিকার হতাম যদি সেই রাতের ঘটনাটা রাত্রেই মিটে যেত, বা তার পরের দিন আমার হায়দ্রাবাদ চলে যাওয়ার সাথে সাথেই। কিন্তু মেটেনি সুগা, মেটেনি। তোর আর আমার সেদিনের রাতের ঘটনার ফলাফল আমি 9 মাস আমার পেটে ধারণ করেছি। আমি তখন বুঝতে পারিনি সুগা, হায়দ্রাবাদ যাওয়ার 1 সপ্তাহের মধ্যেই আমার বিয়ে হয়ে যায়, আর ওই মাসেই আমি পিরিয়ড মিস করি। তখনই বুঝে যাই যা ঘটার ঘটে গেছে, আর কিছু করার নেই। মন্ত্রমুগ্ধের মতো জিমিন বলে চলল, আর আমি শুনে চললাম। হ্যাঁ, আমি মিস্টার মিনইয়ুংগি। জানিস সুগা, তারপরও আমি এতগুলো মিথ্যের ভার একা বয়েছি, তোকে জানাইনি। সেটাই আমার অপরাধ, অনেক বড় অপরাধ। 7 বছর ধরে করেছি সেই অপরাধ আমি, আর সবাইকে গোপনে ঠকিয়ে গেছি। বিয়ের প্রথম 9 মাসেই বাচ্চা। ও অল্প একটু সন্দেহ করেছিল, কিন্তু আমি আমার কথার জালে ওকে ভুল বুঝিয়েছিলাম। সবাইকে ঠকিয়েছি আমি, আমার বাঁচার কোনো অধিকার নেই। এবার আমি আর চুপ করে থাকতে পারলাম না, মুখ খুললাম। থাক, অনেক করেছিস তুই। ছেলে না মেয়ে? মেয়ে। পুরো তোর মতো দেখতে হয়েছে সুগা। আমি জানতে চাইনি কার মতো দেখতে হয়েছে। কোথায় সে? বাইরে বসিয়ে রেখে এসেছি, চকলেট নিয়ে বসে আছে। তুই কি সত্যিই পাগল হয়ে গেছিস? বাইরে? হোয়াই? বেল বাজালাম। সুহি, আমার বিয়ে, দৌড়ে এলো। বাইরে যে বাচ্চা মেয়েটি বসে আছে, ইমিডিয়েট তাকে ভিতরে নিয়ে এসো। সুহি চলে গেল। জিমিন উঠে দাঁড়ালো। আমি আসি তাহলে, তোর মেয়েকে তোকেই দিয়ে গেলাম। অনেকটা পাপের বোঝা হালকা হলো। আসি রে। এই বলে জিমিন দরজার দিকে এগিয়ে গেল। আমি ফ্যাল করে তাকিয়ে রইলাম জিমিনের চলে যাওয়ার দিকে। কথা ফুটলো না মুখ থেকে। সব শেষে যখন জিমিন কেবিনের দরজা খুলে বাইরে এসেছে, তখন ডেকে বললাম, জিমিন। শুনতে পাওয়ার কথা নয়, তবুও যেন কিভাবে শুনতে পেয়ে গেল। বাইরেই অপেক্ষা করছিল হয়তো আমার ডাকেরই। ভিতরে ঢুকে এসে বলল, কিছু বলবি? শেষ একটা প্রশ্ন, তোর বিয়েটা টেকেনি, তাই তো? কিন্তু এতদিন পর জানলো কি করে? ডিএনএ টেস্ট করে। মানে? সন্দেহটা প্রথম থেকেই করতো, আটকে রেখেছিলাম। বড় হতে মেয়ে, আর পারলাম না আটকে রাখতে। ও। আমি চুপ করে থাকলাম। জিমিন বলল, আমি আসি রে, মেয়ের খেয়াল রাখিস। না, তুই কোথাও যাবি না, দাঁড়া। দরজা ঠেলে সুহি ঢুকলো। জিমিনের কথা মতো কোলে আমারই জেরক্স কপি। আমি আর থাকতে না পেরে উঠে গিয়ে জড়িয়ে ধরলাম। জিমিন তখনও দূরেই দাঁড়িয়ে রইল। সুহি কি ভেবে জিমিনকে আমাদের মাঝখানে এনে ফেললো। 7 বছরে জমে থাকা চোখের জল 2 জোড়া চোখ ভিজিয়ে দিল। কি জানি, ওটা 3 জোড়াও হতে পারে।